জানালা মনের জানালা মনের জানালা। নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর মনের জানালায় আমরা কিন্তু কথা বলি মনের পাশাপাশি মনের কাছাকাছি। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা যাকে পেয়ে গেছি তিনি একাধারে বাচিক শিল্পী আবার লেখিকা। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছেন অদিতি চক্রবর্তী। অদিতি কোথা থেকে আসছেন? আমি আসছি বরানগর থেকে। বেশ, কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? খুব ভালো লাগছে। আর এইসব অনুষ্ঠান আমার তো ভীষণ প্রিয়, তাই সব জায়গায় মোটামুটি আমি চেষ্টা করি আমার যতটা ভালো লাগা ততটাকে এগিয়ে নিয়ে যেতে। আর কবিতার অনুষ্ঠান বা বাচিকের অনুষ্ঠান খুবই প্রিয়, আমার ভালো লাগছে। এই ব্যস্ততম শহরে কিন্তু আমরা কাজের পাশাপাশি যারা কবিতা ভালোবাসি তারা কিন্তু কবিতা চর্চা করতে ভালোবাসি, এবং এই যে শীতকালীন একটা সময়, এই সময় কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা আড্ডার একটা কিন্তু মনোভাব তৈরি হয়। সেখানে কিন্তু কবিতা বা গান, একটুখানি গল্প, পিকনিক বেশ ভালোই লাগে, তাই না? আজকে কি আছে আপনার নির্বাচনে? আসলে বাংলা যেহেতু ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে, আর বাংলা আমাদের সকলেরই মায়ের ভাষা, মাতৃভাষা, আর সেটা তো আমাদের কাছে খুব গর্বের। সেই কারণে আমার নির্বাচনে আমি আমার বাংলা বলে একটি কবিতা সংকলন রেখেছি। মানে আমার মনে হয় সেই চর্যাপদের যুগ থেকে আজ অবধি প্রতিটি সাহিত্যিক, প্রত্যেকজন বাংলা ভাষায় এবং লেখার সময় বাংলার প্রকৃতিকে তারা কিছু না কিছুভাবে বর্ণনা করেছেন। শুধু বাংলার প্রকৃতি না, বাংলা ভাষার যে মাধুর্য সেটাও তাদের লেখায় উঠে এসেছে। তাই আমার নির্বাচনে রয়েছে আজকে আমার বাংলা, কিছু কবিতার সংকলন। শুরু করছি আমার কবিতা সংকলন আমার বাংলা। হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে শপিকায় মনঃ, মজিনু বিফল তপে অবরণ্য বরি। কেলিনু শৈবালে হায়, ভুলি কমল কানন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি। এ ভিখারি দশা তবে কেন তো রাজি? যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে। পাইলাম আজ্ঞা সুখ, পালিলাম কালে। মাতৃভাষা রূপখনি পূর্ণমণি জালে। নমঃ নমো নমো বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। বুকে নিরবধি বহে শত নদী। নমঃ নমো নমো বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘ বাড়ি সদা ঝরে তার পরি। যেন উমার চেয়ে এ আদরণী মেয়ে, ওরে আকাশ ঘিরে মেঘচিকুর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। নমঃ নম নম সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়াশু নিবিড় শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, হিজলের, কাঁঠালের, অশ্বথের করে আছে চুপ। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, অশ্বথের নীল ছায়া দেখেছিল। বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গিয়াছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হায়। শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী, মাঠ, ভাট, ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। অপূর্ব অপূর্ব। বাংলা ভাষার এখানেই বোধহয় সার্থকতা, তাই না? একদম, একেবারে মিলেমিশে একাকার হয়ে যায় হ্যাঁ। যখন আমরা বাংলায় কথা বলি, যখন আমরা বাংলার কবিতা পড়ি। হ্যাঁ, মানে আমি একদম শুরু করলাম মধুসূদন দত্ত দিয়ে, মধুসূদন দত্তের বঙ্গভাষা। ভার্সাই নগরে বসে মধুসূদন দত্ত তার আত্মোপলব্ধি, অনুশোচনা যা করেছিলেন সেটাই ব্যক্ত করেছিলেন ওই সনেটটির মধ্যে। এবং আবার শেষও করলাম জীবনানন্দ দাশের একটি সনেট দিয়ে, বাংলার মুখ। তাই মধুসূদন শতবর্ষ আগের কথা, মধুসূদন থেকে আজ অবধি, মানে মধুসূদন দত্তের জন্ম শতবর্ষ পূর্ণ করলো, আজ অবধি যে কবি লিখছেন তার কবিতায় কিন্তু বাংলার এই রূপটাই ফুটে উঠছে তাই বারবার। আর আমরা যারা বাংলা ভাষাভাষী তারা কিন্তু কবিতা নিয়ে কিন্তু আমরা যাপন করি। একদম, আমাদের কাছে কবিতা মানে কিন্তু উৎসব। একদম। এবার কি শুনবো? আচ্ছা, আমি একটু সকলের পরিচিত কবিতা নিয়েই এসেছি আজকে। বীরেন্দ্র চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে না অনেকেই মনে করেন দ্রোহের কবি, মানে বিপ্লবের কবি। বিরোধতা নিয়ে, প্রশাসনের বিরুদ্ধে বহু লেখা তিনি লিখেছেন। কিন্তু তার একটি কবিতা আছে, তিন পাহাড়ের স্বপ্ন। অসাধারণ একটি কবিতা, অদ্ভুত রোমান্টিক কবিতা, অদ্ভুত রোমান্টিক, সেটাই করছি। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের স্বপ্ন। পাহাড়িয়া মধুপুর মেঠোধুলি পথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাঁথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানায়, আমি শোব পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটে দৃষ্টি ভুলায়। দিনশেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটে ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আই মিতিনি আজ রাতে, চাঁদ কুরানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ ঢেকে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাজ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়। আহমাদুল মাতাল মাদুল বাজছে তোরি জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো, আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বলল, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে না ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমনে দিবি সাজারে আর যাবি নে পাহাড়ে,
আর যাবি নে পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে। সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মত আকাশে, এত মত বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে। ও ছেলে, পেছন তুই নিলি কি বলে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত মদ আকাশে, এত মদ বাতাসে। এত গান আকাশে, এত গান বাতাসে। এত আলো আকাশে, এত আলো বাতাসে। অসাধারণ একটি কবিতা। সত্যি তো, ভালোবাসাতে কোনো দোষ নেই। একদম। যখন কেউ ভালোবাসে তখন তার আকাশটা কিন্তু ভীষণ আলোকিত হয়ে যায়। ঠিক জীবনেও একটা অন্যরকম পূর্ণতা আমরা অনুভব করি। এটাই হয়তো ভালোবাসার সার্থকতা, আমাদের জীবনের সার্থকতা। আচ্ছা দিদি, এই যে আপনি আবৃত্তি করেন, আপনি তো লেখালেখিও করেন শুনেছি, কোন ধরনের লেখালেখি আপনি করেন? আমার লেখার মধ্যে মোটামুটি সবকিছু ভাবনা থেকেই, আমার যে ভাবনাটা যখন মাথায় আসে সেই ভাবনাটা নিয়েই আমার লেখা। যেমন আমি আমার কাব্যগ্রন্থ যখন করেছিলাম মহানগরের নাম দিয়ে, মহানগরের যে ভাবনা চিন্তা, তার যে জীবনযাত্রার বিভিন্ন রকমের অন্ধকার আলো, সবটাই উঠে এসেছিল সব কবিতাগুলোর মধ্যে দিয়ে। আচ্ছা, যে লেখালেখি করেন সে তো ভালোবাসেন, তার মানে প্রেমিক মানুষ। দিদি কতটা ভালোবাসেন, ব্যক্তিগত জীবনে কতটা প্রেমিক? সেই প্রেম তো ধরা দেয় বিভিন্ন রকম ভাবে। প্রেম আর ভালোবাসা এগুলো কি হয়, মনকে অনেক উন্মুক্ত করে। সবসময় সংকীর্ণতা থাকলে কিন্তু সেখানে প্রেমের উদ্ভাস বা প্রেমের উন্মেষ কখনোই ঘটতে পারে না। তাই আমার মনে হয় যে যেখানে মানুষের মনের মধ্যে স্বচ্ছতা থাকবে সেখানে প্রেম সার্থকতা পাবে। তাই তো। এবার কি শুনবো তাহলে? আমি জয় গোস্বামীর একটি কবিতা শোনাচ্ছি। এটাও সেই প্রেমেরই একটা কবিতা, জল হওয়ার গল্প। আমি এটাই মনে মনে আশা করেছিলাম, কিন্তু কেন, সত্যি কথা বলতে সম্প্রতি জয় গোস্বামী খুব কমই লিখছেন বা একদমই লেখালেখি করছেনও না। গত বছর দেশেই তিনি লিখেছেন, তা সেটা একটা সিরিজের মতো লিখেছেন। আমি আজকে তার জল হওয়ার গল্পটাই শোনাতে চাই। কেন, আমি বারবারই বলেছি যে কিছু কিছু ক্ষেত্রে না পরিচিত কবিতা সকলকে খুব টানে। এই কবিতাগুলোই কিন্তু আমাদের না একটা কি সুন্দরভাবে একসঙ্গে বেঁধে রেখেছে। একদম। আমরা যারা কবিতা বলি, যারা কবিতার কাছাকাছি বাস করি, তাদের মধ্যে কিন্তু আমাদের কথা বলা, আমাদের ভাষা বোধহয় এই কবিতাই, একদম এই সব কিছুই। আর আরেকটা কথা আমি বলি যে এই আবৃত্তির শিল্পটা পশ্চিমবঙ্গে, মানে আমাদের বাংলায় আর বাংলাদেশে, এখন বলবো আমি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে যতটা মানুষের প্রিয়, ততটা কিন্তু এর বাইরে সারা ভারতবর্ষ জুড়ে খুব একটা অস্তিত্ব নেই। তাই আমি একজন আবৃত্তিকার হিসেবে সবসময় চাইব যে এই আবৃত্তি শিল্প বিভিন্ন, মানে এই পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে এগিয়ে চলুক। কিন্তু মুশকিল হলো যে আবৃত্তির একটা সীমাবদ্ধতা আছে, সেটা হলো যে আবৃত্তি আমরা স্মৃতি থেকে করি। তাই কখনো কখনো কিন্তু স্মৃতির তো একটা সীমাবদ্ধতা আছে। তাই এক একজন অনেক কবিতা মুখস্থ করে ফেলতে পারেন, কিন্তু এক একজন সেটা তার পক্ষে সম্ভব হয় না। তা তখন তাকে কিন্তু পাঠই করতে হয়। তা আমরা চেষ্টা করি যতটা সম্ভব স্মৃতি থেকেই বলা।
তা আজ আমি চেষ্টা করছি, জানি না কতটা স্মৃতি থেকে বলতে পারবো, জল হওয়ার গল্প। স্নেহ সবুজ দিন, তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ওমে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকাই যদি চোখ একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়, হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে, জলের বাঁকে বাঁকে, জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা সে কি, মাটির থেকে দেখি, মাটিরই গুণ হবে, কাছে আসুক তবে, কাছে কোথায়, দূর, নদীর সমুদ্র, সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখব না, ছুঁতে পারিস নদী, শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া, পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম, গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা, ঝিকোয় বালুকণা, সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে, বেশ ডুবিয়ে দিক, ভেসে উঠব ঠিক, ভেসে কোথায় যাব, নতুন ডাঙা পাবো, নামটি দেব তার সোনার ধান, আর বলবো শোনো এই কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া তোমার কাছে যাওয়া, আরো সহজ হবে, কত সহজ হবে, ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে। কত রকম ভাবে ভালোবাসা যায়, তাই না? একদম। তিনি একজন কবি, তিনি একজন প্রেমিক। যারা বোধহয় লেখালেখি করেন, কবিতা লেখেন, গল্প লেখেন, তাদের মধ্যে না, তারা নিজের মধ্যে অনেকগুলো চরিত্রকে তারা নির্মাণ করেন। কত রকম ভাবে তারা ভালোবাসেন, কত রকম ভাবে আমাদেরকে ভালোবাসতে শেখান তারা, যে এভাবেও ভালোবাসা যায়, ভালোবাসার কত দিক আছে, একদম কত রকম নাম আছে। হ্যাঁ, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক জায়গায় বলেছিলেন যে বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও নিয়ে যায়। তাই প্রেমের বিভিন্ন রকম আঙ্গিক আছে সাহিত্যে, বিশেষ করে আমরা বাস্তব জগতে তো দেখেছি, কিন্তু সাহিত্যে প্রেমের বিভিন্ন দিক ফুটিয়ে তোলেন কবি, সাহিত্যিক, শিল্পী, এবং সেগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু একটা একটা না আইডল ক্যারেক্টার হয়ে কিন্তু দাঁড়ায়। আমরা সেগুলোকে অনুসরণ করি, আমরা সেগুলোকে খুঁজতে থাকি আমাদের বাস্তবিক জীবনের পথে। এবার কি শুনবো? সময় তো মনে হয় হয়ে আসছে। আমি আমার নিজের লেখা থেকে ছোট্ট একটা কবিতা স্মৃতি থেকে যদি পারি বলছি, আর একটা কবিতা আমি পাঠ করব। বেশ, ঠিক আছে। আমার অনেকগুলো, আমার প্রায় 30-35টি ম্যাগাজিনে আমার লেখা বেরিয়েছে, প্রকাশিত হয়েছে। তার থেকে আমি 2-3টি বেছে এনেছি, তার মধ্যে থেকে একটা আজকে পাঠ করে শোনাবো, এবং সেটা দিয়েই আমি আমার অনুষ্ঠান শেষ করব। আগে আমি এই আমার নিজের লেখাই আরেকটি কবিতা বলে নিচ্ছি, খুবই ছোট্ট কবিতা। কবিতাটা না লেখার একটা ব্যাপার হচ্ছে, যখন ওই হাসরাত কাণ্ডটা হয়েছিল তখন কিন্তু আমি কবিতাটা লিখেছিলাম। তারপরে কবিতাটার নাম দিয়েছিলাম তিলোত্তমা। তারপরে এই সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে কবিতাটা মানে কি বলবো, কাকতালীয়ভাবে আর কি মিলে গেছে। কেন এরকম একটা ঘটনার সঙ্গে, যে আমি তো আর আগে থেকে তো আর ভেবে রাখিনি, কিন্তু মানে আমাদের মহামায়া দেবী, তার একটা উপাখ্যানে তার নাম, মানে নাম পুরাণে তার নাম ছিল তিলোত্তমা। সেই তিলোত্তমা নিয়েই আমার এই কবিতা। তিলোত্তমাকে উদ্দেশ্য করে আমি দুর্গাপুজোর আগে কবিতাটি লিখেছিলাম। বেশ শারদীয়ার কবিতা বলেই লিখেছিলাম। তার সঙ্গে সম্প্রতি এই ঘটনার কিন্তু কোনো, মানে তখন কোনো যোগাযোগই ছিল না, তখন এই ঘটনা ঘটেইনি যখন এই কবিতা আমি লিখেছি। আমার তিলোত্তমা। আমি চাই তোর জন্ম হোক না, তোর জন্ম কোনো নিষিদ্ধ ডিম্বাণু থেকে নয়, অন্ধ ভূমিগর্ভের জরায়ুতে নয়, বা কোনো দেবপুরুষের ঔরসেও নয়।
ত্রিনয়ন প্রজ্বলিত অগ্নি থাক, প্রয়োজন নেই তার, প্রয়োজন নেই তিল তিল করে গড়ে ওঠা তিলোত্তমার। ভুবন মনোমোহিনী রূপে নাইবা মুগ্ধ হলো ত্রিলোক, লাস্যে নাইবা বিভোর হলো দেবভূমি। তোর জন্ম হোক প্রতিটা কথা মানবের হৃদয়ের অলিন্দে, ছড়িয়ে পড়ুক তেজ অলিন্দ থেকে ধমনীতে। জন্ম হোক এক অনাদ্যান্ত স্ফুলিঙ্গের, পৌরাণিক কাহিনীতে নয়, লোককথায় নয়। তোর জন্ম হোক প্রতিটা কথা মানবীর হৃদয়ের অলিন্দে, অনন্ত বাস্তবের মাঝে অসহায় তিলোত্তমায়। আর কি শুনবো? যেতে যেতে একটুখানি ছোট্ট করে কি শুনবো? ছোট্ট করে, আচ্ছা, বসন্ত আসছে। আমি মানে ওই শীত এসে গেলে বসন্ত কি আর দূরে থাকে, তাই আমার লেখা একটি কবিতা পাঠ করছি। ফাল্গুনী পূর্ণিমা। ওই রাঙামাটির মেঠো পথে রাধা চূড়ার পরাগ মেখে পলাশ যে তার আগুন ছড়ায়, নীলের বিথার আবির রাঙায়। দক্ষিণ হাওয়া ডাক দিয়ে যায় মন পবনের নৌকা ভাষায়। ঝিঙা ফুল রোদ হাসে, ফুলের উপর পরাগ বাসে। কৃষ্ণকলির চিকন কালো পেলক ত্বকে ছড়ায় আলো। মাথার থোকা পলাশ গুজে শালপিয়ালের হাটের মাঝে, ডাগর চোখে ঝিলিক দিয়ে ছড়ায় হাসি কৃষ্ণচূড়ায়। বাঁশি বাজায় কোন জোয়ানে রাধাচূড়া তার বাবরি চুলে। মাদল বাজে দূরে কোথাও, ওই বুঝি ওই মধু চাঁদো। পিয়াল বনে অপেক্ষাতে, জাল বনে তার চন্দ্রিমাতে। দ্রিম 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 মাদল বাজে, নেশা ধরায় ওই মহুয়াতে। কৃষ্ণকলি খবর পাঠায়, যোগমাঝি সে খবর বহে। বাহার পরব আর রং বাহার, মন পড়ে তাই আজ দোহার। বাঁধবে যে ঘর মনের মাঝে, এই ফাগুনি পূর্ণিমাতে। অপূর্ব, অপূর্ব। দিদি এইভাবেই লিখতে থাকুন, এভাবেই বলতে থাকুন। সবার সঙ্গে, সবার মধ্যে আপনার এই সুন্দর ভাবনাগুলো ছড়িয়ে দিন। আজকে এতটুকুই দর্শক বন্ধুরা। সত্যি আপনাদের ফেরাতে একেবারেই মন করে না, কিন্তু আমরা তো সবাই সময়ের বন্ধনে আবদ্ধ, তাই আজকে আমরা এখানেই বিদায় নেব। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা দেখতে থাকুন মনের জানালা, এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।